গত এক দশকে বিশ্ব অর্থনীতিতে সবচেয়ে বড় পরিবর্তনের মধ্যে একটি হলো শুল্ক ও বাণিজ্য নীতির কড়াকড়ি। এক সময় যেখানে সহজে পণ্য পাঠানো যেত, আজ সেখানে প্রতিযোগিতা শুধু দামে নয়, শর্তেও। শুল্ক বাড়ছে, শর্ত জটিল হচ্ছে এবং সেই সাথে বাজার সীমিত হচ্ছে। বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থায় লড়াই দিন দিন অনেকটা কঠিন হয়ে পড়ছে। প্রশ্ন হচ্ছে, এই নতুন বাস্তবতায় বাংলাদেশ কিভাবে নিজের অবস্থান টিকিয়ে রাখবে? সুপ্রিয় দর্শক, আমি রাবি ইসলাম স্নেহা আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন অর্থ ও বাণিজ্য বিষয়ক আলোচনামূলক অনুষ্ঠান বিজনেস টাইমসে। আমাদের এই বিষয়টি নিয়ে আলোচনা করতে একজন সম্মানীয় অতিথি আমাদের সাথে উপস্থিত রয়েছেন, পরিচিত হব তার সাথে। আমার সাথে রয়েছেন ডক্টর এম আকাশ, অর্থনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের অধ্যাপক। আপনাকে স্বাগত এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য। যে বিষয়টি নিয়ে আমরা আসলে কথা বলছিলাম, আমরা জানি যে যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক নীতি নিয়ে বেশ চিঠি আদান প্রদান কিংবা বৈঠক চলছে, অনেক শুল্ক আরোপও হয়েছে, এগুলো নিয়ে আলোচনা চলছে এবং সেই সাথে আমরা দেখতে পেয়েছি যে ভারত থেকে বিভিন্ন স্থলবন্দর দিয়ে আমাদের পণ্য রপ্তানিতে কিছু সীমাবদ্ধতা এসেছে, কিংবা কিছু কিছু পণ্যতে একেবারে বন্ধ স্থলবন্দর দিয়ে, যেটা সমুদ্র বন্দর দিয়ে আমরা ব্যবহার করতে পারবো। এই সার্বিক যে পরিস্থিতি, এই পরিস্থিতি যদি আমরা বিবেচনায় করি, তাহলে বাংলাদেশ আসলে এই প্রতিযোগিতামূলক বৈশ্বিক বাণিজ্যে টিকে থাকার যে লড়াইটা, তাদের জন্য কতটা চ্যালেঞ্জ হয়ে উঠছে? বেশ বড় চ্যালেঞ্জ, কিন্তু এই চ্যালেঞ্জ তো বাংলাদেশ সৃষ্টি করেনি। এই চ্যালেঞ্জ সৃষ্টি করেছে বৃহৎ শক্তিগুলো, যারা অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে, ভূরাজনৈতিকভাবে ক্ষমতার আধিপত্য চায়। প্রধান লড়াইটা এখন চলছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে এই লড়াইটা শুরু হয় এইভাবে যে চীনের পণ্য সব মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার দখল করে নিচ্ছিল। চীনের লোকজন মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে তাদের ইন্টেলেকচুয়াল প্রপার্টিজ শিখে বাসায় এসে, মানে দেশে এসে সেটা নকল করে সেটা তৈরি করে ফেলছিল। তো এগুলো প্রতিরোধ করার জন্য তারা শুল্ক নীতি গ্রহণ করে। বিশেষ করে ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর ট্রাম্প প্রথমে বলে যে চীনের সমস্ত পণ্যের উপর দরকার হলে 100 থেকে 300% শুল্ক আরোপ করবে। এইভাবে চীনের পণ্যের দাম বেড়ে গেলে চীনের পণ্য আমেরিকায় বিক্রি হবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সেটা করতে গেলে পরে তো একা চীনকে করা যায় না। সুতরাং সকলের সম্পর্কেই সে একটা নীতি ঘোষণা করে যে যারা যারা আমার উপরে যেমন বাণিজ্য করবে তাদের সঙ্গে আমি তেমন বাণিজ্য করব। সেইটার কষাঘাতে বিভিন্ন দেশে বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণ করা শুরু হয়। যেমন বাংলাদেশের ক্ষেত্রে 34 থেকে 36% কর আরোপ করা, মানে শুল্ক আরোপ করা হবে পোশাক শিল্পের ক্ষেত্রে। আগে যদি 20% থাকে, তাহলে 34 আর 20 মিলে হলো 30, 40, 50, 54%। তো 54% দাম যদি বেড়ে যায়, কারণ যারা আমেরিকায় বাংলাদেশের পোশাক আমদানি করে আমেরিকান ক্রেতাদের কাছে দিবে, তারা যদি 54% শুল্ক আরোপ করে সেই টাকা দিতে চায়, তাহলে সমস্ত পণ্যের দাম 1.5 গুণ বেড়ে যাবে। সমস্ত পণ্যের দাম 1.5 গুণ বেড়ে গেলে অন্য যেসব দেশ আমাদের সঙ্গে প্রতিযোগিতা করছে তারা একটা বিশেষ সুবিধা পাবে। বিশেষ করে ভিয়েতনাম, ভারত এরা সুবিধা পাবে। ফলে ট্রাম্পের এই নীতি ভিয়েতনাম, ভারত, বাংলাদেশের পোশাক শিল্প মালিকদের মধ্যে একটা প্রতিযোগিতা সৃষ্টি করবে যে আচ্ছা আমরা আরো কম দাম দিব বা আমাদের উপর একটু কম শুল্ক আরোপ করো। সুতরাং বাংলাদেশের ক্ষেত্রে চ্যালেঞ্জটা হলো ট্রাম্পের এই শুল্ক আরোপ যতটা না চ্যালেঞ্জ, তার চেয়ে বড় চ্যালেঞ্জ হলো তার বাজার রক্ষা করার জন্য অন্যদের উপর ট্রাম্প কতটুকু শুল্ক আরোপ করছে সেটা দেখা। যদি অন্যদেরও 36% করে দেয়, মানে 54% করে দিত, তাহলে আমাদের অত অসুবিধা হতো না। কিন্তু চীন এবং ভারতের যারা বার্গেনিং এজেন্ট, মানে যারা তারা মানে ট্রাম্পের সঙ্গে গিয়ে আলাপ আলোচনা করে, ট্রাম্প মানে ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টাদের সঙ্গে আলাপ আলোচনা করে শুল্কটা নিজেদের উপর কমাতে পেরেছে, তারা কিছুটা সফল হয়েছে। বাংলাদেশের যারা গিয়েছিল তাদের উপর এখন ট্রাম্পের প্রতিনিধিরা নানা রকম শর্ত আরোপ করছে। তার মধ্যে সবচেয়ে সন্দেহজনক শর্ত যেটা,
সেটা হলো তোমাদেরকে যে চুক্তি করার জন্য যেসব দর কষাকষি আমরা করব, তোমরা বলবে, আমরা বলবো, তারপর আমাদের মিটিংয়ে যেসব আলাপ আলোচনা হবে, এগুলো তোমরা বাইরে প্রকাশ করতে পারবে না, নন ডিসক্লোজার। এখন আমাদের দেশে একটা গভর্নমেন্ট আছে যেটা কিন্তু নির্বাচিত সরকার নয়। এখন তার তো এরকম একটা, মানে সে তো দায়ী থাক, মানে নির্বাচিত সরকার হলে তবু একটা কথা যে তাদেরকে জনগণ দায়িত্ব দিয়েছে রাষ্ট্রের পক্ষ থেকে যে কোনো চুক্তি তারা করতে পারে, অথবা তারাও করতে পারে না। নির্বাচিত সরকারকেও বাইরের সঙ্গে এই ধরনের মৌলিক চুক্তি করতে গেলে পার্লামেন্টে এটাকে আলাপ করে নিতে হয়। সুতরাং বাংলাদেশে এখানে দুটো চ্যালেঞ্জ। একটা চ্যালেঞ্জ হলো, যদি ট্রাম্পের সঙ্গে এরকম নন ডিসক্লোজার মানে ক্লজ রেখে এমওইউ তারা স্বাক্ষর করে, তাহলে তাদের যে প্রতিজ্ঞা ছিল জনগণের কাছে একটা জবাবদিহিমূলক এবং একটা স্বচ্ছ ব্যবস্থা কায়েম করবে, সেটার থেকে তারা বিচ্যুত হলো। সুতরাং রাজনৈতিকভাবে তাদের ক্রেডিট কমে গেল, এবং নির্বাচন যদি তারা দ্রুত না দেয় তাহলে ওই চুক্তি নির্বাচিত সরকার এসে গ্রহণ নাও করতে পারে। সুতরাং ট্রাম্পেরও সন্দেহ থাকবে যে এটা এদের কাছে স্বাক্ষর করে দিলাম, অথবা ট্রাম্প চাইবে যে এদের সঙ্গে যদি স্বাক্ষর করে দিই 3 বছরের জন্য, তাহলে 3 বছর এরাই ক্ষমতায় থাকুক, তাহলে তার চুক্তিটা রক্ষা পাবে। সুতরাং রাজনৈতিক প্রবলেমটা জটিল, আর অর্থনৈতিক প্রবলেম তো সহজেই বুঝতে পারছেন। 54% বাড়তি শুল্ক, অন্যদের সঙ্গে প্রতিযোগিতায় না পেরে হেরে গেলে শতাধিক কারখানা বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে গেলে এখানে বেকারত্ব তৈরি হবে, এখানে রাজনৈতিক গোলযোগ তৈরি হবে। ডক্টর এ বি এম আকাশ, আমরা জানি যে ভিয়েতনামে কিন্তু বাংলাদেশের থেকেও শুল্কের আরোপটা আর বেশি ছিল, প্রায় 10%-এর মতো বেশি, এবং চীনের উপরও তাদের শুল্ক আরোপটা বিভিন্নভাবে অনেকাংশে বেশি। সেক্ষেত্রে কি আমাদের বাংলাদেশের জন্য একটি সম্ভাবনার বা বাজারজাতের একটি সম্ভাবনা রয়েছে বলে আপনি মনে করছেন কিনা? না, যেমন ধরেন আমরা যদি ওই দিক থেকে চিন্তা করি, ওখানেও আমাদের পথ আটকানো। কেননা আমরা যদি প্রতিযোগিতা করে ভিয়েতনামকে হারাতে চাই, তাহলে আমাদের সস্তায় কাঁচামাল লাগবে। তো কিন্তু ভিয়েতনাম এই বিষয়টাকে, এই শুল্ক বিষয়টাকে এত বেশি কোথা থেকে কিনবো? ওখানে ট্রাম্পের নীতি হলো, আপনি রুলস অফ অরিজিন দিয়ে দিয়েছে, বলেছে চীন থেকে কোনো কিছু তুমি আমদানি করতে পারবে না, ভারত থেকেও তুমি কোনো কিছু ওই রকম ভাবে যদি আমদানি করে আমাকে যদি রপ্তানি মানে এক্সপোর্ট করো, ওটা প্রসেস করে, তাহলে ওটা হবে না। ভিয়েতনাম এত চ্যালেঞ্জ ফিল করছে না কেন, ফেস করছে না কেন, বা তারা কেন মনে করছে যে এই যে নতুন করে ট্রাম্পের শুল্ক আরোপ তাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ নয়? না, কারণ হলো তারা তো চীন থেকে অনেক বেশি কিছু আমদানি করে না এখন আর। আমরা তো অনেক কিছু চীন থেকে আমদানি করি, ওগুলো তো আর তাদের বন্ধ করতে হচ্ছে না, বা আমাদের যেরকম ওগুলো বন্ধ করে দিতে হবে সেই চাপ তো তাদের উপর নাই। এটা একটা বাড়তি সুবিধা তাদের। 2 নম্বর, তাদের উপরে যে শুল্কটা আরোপ করা হয়েছে সেটা আমাদের চেয়ে তুলনামূলকভাবে কম টোটালিটিতে। আগে হয়তো ছিল আমাদের যা ওদের যা, তারপরে যোগ করে ভিয়েতনামকে তো আমেরিকা চাইছে ঘুষ দিয়ে হোক, যেভাবে হোক, চীন থেকে তাকে আলাদা রাখতে, আর আমাদেরকে চাইছে চীন থেকে আলাদা রাখতে। আমাদেরকে চীন থেকে আলাদা করতে গেলে আমাদের যা অসুবিধা, ভিয়েতনামের চীন থেকে আলাদা হলে ততটা অসুবিধা নাই, কারণ চীনের সঙ্গে ভিয়েতনামের যুদ্ধ আগেই হয়ে ভিয়েতনাম চীন থেকে আলাদা হয়ে নিজের স্বয়ংভরতা গড়ে তুলেছে। জনাব ডক্টর এম এম আকাশ, আমরা দেখতে পাচ্ছি বিশ্বব্যাপী শুল্ক ও প্রোটেকশনিজম বৃদ্ধির ফলে কাঁচামাল আমদানি ব্যয় বেড়ে যেতে পারে। বিশেষত যে আপনি একটু আগে বলছিলেন চীন, ভারত কিংবা যদি দক্ষিণ কোরিয়া আমরা যদি অ্যাড করি, উৎপাদন, আমাদের আমদানি কষ্ট অনেক বেড়ে যাবে, উৎপাদন খরচও বেড়ে যাবে। সেক্ষেত্রে কাঁচামাল আমদানি খরচ বেড়ে গেলে বাংলাদেশের উৎপাদন ও রপ্তানি সক্ষমতা আমরা কিভাবে মানে ঠিক রাখবো? আমাদের যেটা করতে হবে, যেখানে আমাদের প্রকৃতই কস্ট অ্যাডভান্টেজ আছে, মানে অনেক শ্রমঘন পণ্য আছে, ক্ষুদ্র মাঝারি পণ্য, চীন কেমনে পারছে? আপনি যদি চীনের উপর 100, 200, 300% শুল্ক আরোপ করলেও চীনের কোনো ক্ষতি হচ্ছে না। চীন অন্য জায়গায় পণ্য, যেমন কানাডা এখন হয়তো চীন থেকে পণ্য আমদানি করবে। তো এটা তো হলো যে আপনি যদি বিকল্প বাজার খুঁজে পান, তো চীনের যে নীতি সেটা হচ্ছে তারা বিকল্প বাজার খুঁজছে, এবং চীনের সেই কারিগরি সক্ষমতা আছে। চীন নানা মাত্রায়, নানা সফিস্টিকেশনে, নানা ধরনের জিনিসপত্র তৈরি করতে পারে। যেমন ধরেন, আমরা যদি আমাদের এই পোশাকের রপ্তানি আমাদের কমে গেল, কেমন আমাদের অনেক আয় কমে গেল, বেকারত্ব বাড়লো, আমরা যদি পাট খাতে
নতুন প্রযুক্তি দিয়ে বিকশিত করে একটা রপ্তানি বাড়াতে পারি, যেটা আবার চীন আমাদেরকে হেল্প করতে পারে, কারণ চীন সেই পাটের নতুন যন্ত্রপাতি আমাদেরকে দিতে পারে। দিলে পরে এখানে উৎপাদনশীলতা যা বাড়বে আমাদের, তাতে আমরা ইরান, চীন, মধ্যপ্রাচ্য, ভারত সব জায়গায় আমাদের পাটজাত দ্রব্য বিক্রি করতে পারবো। এই দিক থেকে একটা প্রশ্ন আসে, আমাদের হচ্ছে রপ্তানি খাতে 85% আমাদের আরএমজি থেকে আসে, কিন্তু আমরা আরএমজির উপরে অনেকাংশেই আমরা নির্ভরশীল। আমরা অন্য কোনো দিক চিন্তা কেন, বিকল্প কোনো পথ আমরা কেন দেখছি না? এই যে আপনি একটু আগে যে পাটের কথা বলছিলেন, পাট ছাড়া আমাদের আইটি বিভাগ কিংবা আরো অনেকগুলো বিষয় আছে। আমাদের কৃষিতে ফলমূল আছে, শাকসবজি আছে, আমাদের ছোট এবং মাঝারি অনেক পণ্য আছে। এভাবে চিন্তা না করার ব্যর্থতাটা কোথায় আসলে? ব্যর্থতা হচ্ছে যে আমরা কতগুলো বিগ হাউসের উপরে নির্ভর করে তাদেরকে কতগুলো মানে কনসেন্ট্রেটেড ম্যানুফ্যাকচারিং সেক্টরে জোর দিয়েছি। ওই বিগ হাউসের কনসেন্ট্রেটেড ম্যানুফ্যাকচারিং যখন বিপদে পড়েছে, তখন আমরা বিপদে পড়ে গেছি। যেটা বলে ইকোনমিস্টরা যে ভূমিকম্প যখন আসে, তখন তুমি যদি একটা ঝুড়িতে ডিম রাখো তাহলে সব ডিম পেটে যাবে, কিন্তু তুমি যদি নানা ঝুড়িতে ডিম রাখো তাহলে ভূমিকম্প আসলে একটা ফাটলে তোমার ততটা অসুবিধা নাই। তো আমরা ওই ডাইভার্সিফিকেশনটা, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজের প্রতি ঝোঁক, ছোটদেরকে নানা রকম উদ্যোগ, ছোটরা তো নানা রকম উদ্যোগ নেয় এবং তাদের শ্রম অ্যাডভান্টেজ বেশি, তাদের কস্ট অফ প্রোডাকশন কম, তাদের খালি কোয়ালিটিটা দিতে হবে, জ্ঞানটা দিতে হবে এবং যোগাযোগটা ঘটিয়ে দিতে হবে। সেই কাজটা হয়নি। কেন হচ্ছে না? হচ্ছে না কারণ আপনি সেরকম জনগণের প্রতি কমিটেড, ধনিক শ্রেণীর প্রতি না, মধ্য এবং মাঝারি লোকজনদের প্রতি কমিটেড রাজনৈতিক শক্তি ক্ষমতায় নেই। আমরা অন্য একটি বিষয় যদি দেখি, সেটা হচ্ছে বাংলাদেশ এলডিসি সুবিধা 2026 সালে হারাতে যাচ্ছে। সেক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের শুল্ক মুক্ত প্রবেশাধিকারও সীমিত হবে, যা এক ধরনের নতুন শুল্ক যুদ্ধ তৈরি করতে পারে বা পরিস্থিতি তৈরি হতে পারে। সেক্ষেত্রে এলডিসি সুবিধা হারানোর পর নতুন চ্যালেঞ্জ, শুল্ক চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ আসলে কতটা প্রস্তুত? একদমই প্রস্তুত না। বাংলাদেশ যে নতুন মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে, সেটা আইএমএফ এর শর্ত মেনে করতে হচ্ছে তাকে, এবং করতে হলে পরে তাকে অবশ্যই রেট অফ ইন্টারেস্ট বেশি রাখতে হবে। রেট অফ ইন্টারেস্ট বেশি রাখলে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের জন্য আমরা যে পৃথক ক্ষুদ্র এবং মাঝারি সুদের হারের পরামর্শ দিচ্ছি, সেটা কার্যকরী করতে পারবে না। তাহলে তাদের, এবং তারা তখন বেশি সুদের হারের লোন নিয়ে কাজ করলে লোন শোধ করতে পারবে না। আর অন্যদিকে বড়রা কম হারে, ওদের চেয়ে কম হারে সুদ নিয়ে লোন শোধ করছে না, তাহলে পুরো জিনিসটা তো গন্ডগোল লেগে গেল। আপনি সিলেক্টিভলি যারা খারাপ কাজ করছে, আসলেই মানে যারা সুশাসন এর জন্য যাদেরকে দমন করা প্রয়োজন, সেই সব ধনিকদের আপনি দমন করবেন, সেটার জন্যই তো জুলাইয়ের এই গণ অভ্যুত্থান। সেটা আপনি করছেন না। আপনি মানে বিদেশি দাতাদের চাপে এমন মুদ্রানীতি নিচ্ছেন, এমন ঋণ নীতি নিচ্ছেন, যাতে দেশে মন্দা হয়ে যাচ্ছে। সাধারণ যে উদ্যোক্তারা, তারা ইনভেস্ট করার আরেকটা হলো যে, যেহেতু নেক্সট রাজনৈতিক গভর্নমেন্ট না আসা পর্যন্ত কেউ স্বস্তি পাচ্ছে না, সে কেউ ভাবছে না যে এটা স্থিতিশীল হবে কিনা, সেই জন্য কেউ বিনিয়োগও করছে না, বিদেশি বিনিয়োগও আসছে না। আপনি তখন দিশেহারা হয়ে নানা চাপের কাছে নতি স্বীকার করে নানা অর্থনীতিকে আরো বিপদে ফেলে দিচ্ছে। আমরা অন্য একটি প্রসঙ্গ যদি কথা বলি, আমরা হচ্ছে শুল্কনীতির বাইরে বাজেট নিয়ে যদি একটু কথা বলি, আমরা জানি যে আমাদের এবার বাজেটটা অনেকটা সীমিত আকারে নিয়ে আসা হয়েছে। তো সীমিত আকারে যদি বাজেট নিয়ে আসাও হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে পরিচালনার পরিমাণটা এবং উন্নয়নের পরিমাণটা সমান সমান। আমি যদি একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে আমাদের রেমিটেন্স, মানে প্রবাসী আয়ের যে জন্য যেটা বরাদ্দ রাখা হয়েছিল, সেখানে হচ্ছে আগের তুলনায় কমে এসছে, প্রায় 400 কোটি টাকার মতো কমে এসছে। অ্যারাউন্ড হচ্ছে 800 সামথিং, 852 থেকে 55 কোটি বরাদ্দ রেখেছে, কিন্তু সেখানে পুরো অর্ধেক কথা 400 সামথিং পরিচালনা, 400 সামথিং উন্নয়নের কাছে। এটি আসলে কতটা যুক্তিসঙ্গত? এটা তো হলো অদক্ষতার কারণে। আপনার পরিচালনা ব্যয় মানে হচ্ছে একটা জিনিস চালানোর জন্য যে ব্যুরোক্রেসি লাগে, তার জন্য ব্যয়। এখন আপনি ব্যুরোক্রেসি তো একটা শ্বেতহস্তি, কারণ সেখান থেকে তো আপনি কোনো আউটপুট পান না। আউটপুটটা তো পান উন্নয়নমূলক ব্যয় থেকে, সেখান থেকে ফার্দার প্রোডাকশন বাড়ে। আর ব্যুরোক্রেসি খালি মেনটেন করে এক্সিস্টিং সিস্টেম। হয়তো একটা আউটপুট পান, সেটা হলো রেভিনিউ,
কারণ ব্যুরোক্রেসি রেভিনিউটা কালেক্ট করে আপনাকে দেয়, কিন্তু ব্যুরোক্রেসি তো আপনাকে রেভিনিউ যা দিচ্ছে তার চেয়ে বেশি খরচ করছে। তার মানে এমন একটা হাতি যা, এমন একটা গরু যা দুধ দিচ্ছে যা, তার চেয়ে বেশি খাচ্ছে। তাহলে তো আপনি যদি 3 টাকার দুধ দেন আর 6 টাকা যদি খাবার দেন গরুকে, তাহলে ওই গরুকে কেউ পালে না তো। সুতরাং এখানে ঘটনাটা হয়ে গেছে, পরিচালনা ব্যয় বেশি দিয়ে উন্নয়ন ব্যয়ের জন্য অর্থ কমে যাচ্ছে, এবং উন্নয়ন ব্যয়টাও খাপছাড়া। ধরেন একটা স্কুল ঘর তৈরি হয়েছে, টিচার নাই। একটা হাসপাতাল তৈরি হয়েছে, কিন্তু ডাক্তার নাই। আপনি উন্নয়ন ব্যয়টাও সমস্ত মিনিস্ট্রি কোঅর্ডিনেটেড ওয়েতে করছে না। আবার এমন মেগা প্রজেক্ট নিচ্ছে যেটার জন্য খরচ হচ্ছে 1 লক্ষ টাকা, কিন্তু আসলে 10,000 টাকা দিয়ে বা 50,000 টাকা দিয়ে ওটা করা যেত। এবার বাজেটে তো আমাদের মেগা প্রকল্প থেকে অনেকখানি সরে আসছে। না, কিছু তো বাধ্য হয়ে করেছে। একটা তো হলো যে এবারের বাজেটে আমি এটা সন্দেহ করছি না যে এবারের যে অর্থ অ্যাডভাইজার তিনি দুর্নীতিকে প্রশ্রয় দিবেন বা তিনি নিজে দুর্নীতি করবেন, সেরকম হয়তো না, কিন্তু তার তো হাতে টাকা নেই। তাকে ঋণ শোধ করতেই তো বাজেটের একটা বিরাট অংশ সুদ বাবদ চলে যাচ্ছে। তারপর আবার পরিচালনা ব্যয় একটা বড় অংশ। অনেকে মনে করছেন এডিপি বরাদ্দ কমে আসছে, তার মানে হচ্ছে দুর্নীতিটা অনেকটা কমে যাবে। যখন এডিপি বরাদ্দ প্রতি বছর বিগত সরকারে এডিপি বাজেট সবসময় বাড়তে থাকে, তার মোটা একটি অংশ চলে যায় বিভিন্ন জায়গার পকেটে, যেটি উন্নয়ন কাজে ব্যবহৃত হয় না। এবার কিন্তু এডিপি বাজেট অনেকটা কমে এসেছে। কিন্তু এডিপি বাজেট কমে গেলে দুর্নীতি কমবে, সেই সঙ্গে উন্নয়নও কমবে। আপনি যদি পদ্মা ব্রিজে দুর্নীতি ধরেন, পদ্মা ব্রিজে দুর্নীতি ধরেন, আপনি হ্যাঁ দুর্নীতি আছে, কিন্তু যদি এটাতে দুর্নীতি কমাতে গিয়ে পদ্মা ব্রিজটা না হতো তাহলে কি হতো? আপনাকে ধন্যবাদ। আমরা ওই আলোচনাটি নিয়ে আবারও ফিরবো, একটি ছোট বিরতি নিয়ে আসছি। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে নিয়ে নিয়েছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। সুপ্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন বিজনেস টাইমসে। আমরা আবার আলোচনায় ফিরবো। আমি এই মুহূর্তে আবারও যেতে চাই ডক্টর এম আকাশ আপনার কাছে, যেটি নিয়ে আলোচনা আসলে করছিলাম। তার মধ্যে অন্য একটি বিষয় আমি যদি বলি যে বিশ্বব্যাপী শুল্ক বাড়লে আঞ্চলিক বাণিজ্য জোট ও দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির গুরুত্ব বেড়ে যায়, যেমন এফটিএ, পিটিএ, এই ধরনের বিষয়গুলো আমরা জানি। বাংলাদেশ এখনো অনেক দেশের সঙ্গে এফটিএ পিটিএ করতে পারেনি কেন, এবং এই অবস্থা কিভাবে উন্নত করা যেতে পারে? দেখুন, বাংলাদেশে ভূ রাজনৈতিক যে পরিস্থিতি, তাতে বাংলাদেশের চারিদিকে 3টা দেশ খুব গুরুত্বপূর্ণ। একটা হলো ভারত, একটা হলো চীন, আর একটা হলো মায়ানমার। এখন আমরা যদি চীনের সঙ্গে একটা এফটিএ করি, ভারত বিক্ষুব্ধ হয়। ভারতের সঙ্গে যদি করি তাহলে চীন বিক্ষুব্ধ হয়। মায়ানমার তো আমাদের জন্য অতটা গুরুত্বপূর্ণ না। আবার বাইরে যে থেকে আমাদের দেশের সঙ্গে আমেরিকা বা ইউরোপ, তাদের সঙ্গে যদি কোনো কিছু করি, তাহলে অন্য আঞ্চলিক দেশগুলো নানা রকম রিয়াকশন করে। আমরা যদি ব্রিক্সে যোগ দিই, তাহলে পরে আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক অখুশি হয়। আমরা যদি আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংকে যোগ দিই, তাহলে ব্রিক্স। আমরা যদি এত খুশি অখুশি বিবেচনা করি, নিজেদের স্বার্থটা রক্ষা করতে পারছি। অন্য দেশে একটা বিষয়, ভিয়েতনাম, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, তারা কিন্তু এফটিএতে বেশ এগিয়ে আছে। না, ওরা তো, ওদের যে সরকার, সেই সরকারের প্রথমত তাদের পররাষ্ট্র নীতিটা কি, তাদের একটা সুস্পষ্ট পররাষ্ট্রনীতি আছে যেটার প্রতি সমগ্র জাতির সমর্থন আছে। আমাদের পররাষ্ট্রনীতি যেটা ছিল, শেখ মুজিবুর রহমান যেটা তৈরি করেছিলেন, ফ্রেন্ডশিপ টু অল, ম্যালিস টু নান, সকলের সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা নয়। এইটাই আবার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে অ্যাডভাইজার, তিনি এটাই কিন্তু গ্রহণ করেছেন, কিন্তু গ্রহণ করে সেই ব্যালেন্সটা তিনি রক্ষা করতে পারছেন না। তিনি কিন্তু এখন এই মুহূর্তে কেউ যদি বলে যে চীনের সঙ্গে একটু ঝোঁক বেশি, ভারতের সঙ্গে কম, সুতরাং ভারত বিক্ষুব্ধ হয়ে নানা ব্যবস্থা নিচ্ছে, বা আমেরিকা সঙ্গে কিছুই করতে পারছে না, তার মানে হচ্ছে যে আমাদের নিজেদের বার্গেনিং এবং ব্যালেন্সিংয়ের দক্ষতা নেই। এইটা হচ্ছে মৌলিক ব্যাপার, যেটা হয়তো ট্রাম্পও হাসতে হাসতে আমাদেরকে বলেছে যে যারা আমার সঙ্গে ইয়ে করতে এসেছিল, বার্গেন করতে এসেছিল বাংলাদেশের, তারা অদক্ষ। হয়তো এটা সত্য, কিন্তু প্রশ্ন তো সেটা না। প্রশ্ন হচ্ছে যে আমাদের জাতীয় স্বার্থ, আমরা জাতীয় স্বার্থ দেখব কিনা, নাকি আমরা ব্যবসায়িক স্বার্থ। যেমন ধরেন কেউ, যেমন
বাণিজ্য চুক্তিতে ট্রাম্পের একটা শর্ত হচ্ছে চীনের কাছ থেকে সমরাস্ত্র কম আনতে হবে, আমেরিকান সমরাস্ত্র বেশি নিতে হবে। এখন এটা আর্মির মধ্যে যারা কন্ট্রাক্ট নেয় তাদের মধ্যে কেউ যদি চীনের সমরাস্ত্রের কন্ট্রাক্টর হয় তাহলে তার উদ্দেশ্য হবে এইটা না মানা। আর যদি কারো ওরকম থাকে যে আমেরিকার সঙ্গে কন্ট্রাক্ট হলে তার লাভ হবে, তার উদ্দেশ্য। সুতরাং বিজনেস লবির একটা প্রভাব পড়বে এখানে গিয়ে। এখন আর্মি যদি দেশপ্রেমিক হয় এবং আর্মির নেতা ডক্টর ইউনূস যদি এখন দেশপ্রেমিক হন, তাহলে তিনি তখন সমরাস্ত্র ক্রয় নাও করতে পারেন, বলতে পারেন যে আমার সমরাস্ত্রের ভাই প্রয়োজনই নাই, আমি আমেরিকা থেকে নিব না আর চায়না থেকে, অথবা অন্য কোনো দেশ থেকে যেখান থেকে সবচেয়ে সস্তায় তিনি পাবেন সেটাও নিতে পারেন। আমি তাই বলছি যে জাতীয় স্বার্থে উদ্বুদ্ধ বিজনেস ইন্টারেস্টের কাছে নতি স্বীকারে অনাগ্রহী এরকম সুশাসনমূলক গণতান্ত্রিক সরকার ছাড়া এইসব বার্গেনিংয়ে সুবিধা অর্জন করা সম্ভব না। এবং এইসব বার্গেনিংয়ের সমস্ত পয়েন্ট জাতিকে যদি জানিয়ে দেওয়া যায় তাহলে জাতিই বলে দিবে যে এইটা চুজ করো। আমাদের দেশে দেখা যাচ্ছে যে মানে প্ল্যানিং এর অনেকটা অভাব রয়েছে, প্রস্তুতির অভাব রয়েছে। যে কোনো বিষয়ে সিচুয়েশনের উপর ডিপেন্ড করে, অন দ্য সিচুয়েশন আমরা একটা সিদ্ধান্তে আসি। আমরা কেন পূর্ব পরিকল্পনায় যে থাকতে পারি না? আমার দীর্ঘমেয়াদী পরিকল্পনা নাই, আমরা হলো রিয়্যাক্ট করি। আমরা অ্যাক্টিভলি প্ল্যান করে একটা ভিশন বাস্তবায়িত করি না। যেমন এই মুহূর্তে আমাদের শুল্কের যখন ফাইনাল সিদ্ধান্ত আসবে তারপরে হচ্ছে আমাদের পরবর্তী পদক্ষেপ হবে, কিন্তু যে কোনো মুহূর্তে শুল্ক নীতির পরিবর্তন হতে পারে, বাণিজ্য নীতির পরিবর্তন হতে পারে। আমরা আগে থেকে প্রস্তুতি নই কেন? আমাদের কোনো লং রান ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি নাই, বা আছে হয়তো, কিন্তু সেটা আমরা কার্যকরী করতে পারি না। পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলিতে অনেক ভালো ভালো কথা লেখা থাকে, যেমন লেখা থাকে ক্ষুদ্র মাঝারি শিল্পকে সুবিধা দিতে হবে, যেমন লেখা থাকে গ্রামকে অগ্রাধিকার দিতে হবে, যেমন লেখা থাকে যে বড়লোকদের কাছ থেকে বেশি ট্যাক্স সংগ্রহ করতে হবে, যেমন লেখা থাকে যে ওইসব সম্পদ দুর্নীতিহীনভাবে সামাজিক মানে সুরক্ষা প্রোগ্রামে ব্যয় করতে হবে, যেমন লেখা থাকে যে প্রাথমিক বিদ্যা মানে বিনা পয়সায় সকলকে দিতে হবে এবং মানসম্পন্ন করতে হবে। কিন্তু এগুলো সবটা মিলিয়ে যে একটা উন্নয়ন কৌশল এবং এটা কার্যকরী না করতে পারলে যিনি দায়ী তাকে শাস্তি প্রদান এবং এখানে কোনো দুর্নীতি হলে সেটা উদ্ঘাটন করে দেওয়া, হুইসল ব্লো করা, এই জিনিসগুলো এই প্রতিষ্ঠানগুলো কাজ করছে না। প্রতিষ্ঠানগুলো দলীয় করে একেবারেই মানে একজন আরেকজনকে ঠকিয়ে রাজত্ব করেছে, এখন দ্বিতীয় জন আবার এসে প্রতিশোধ নিয়ে ঠকিয়ে রাজত্ব করবে। এখন আমাদের কি নীতি নির্ধারণে আসলে ব্যর্থতা রয়েছে কিনা? বলতে পারেন নীতি নির্ধারণে ব্যর্থতা, আবার বলতে পারেন জনগণের যে সচেতন হস্তক্ষেপ এবং এই প্রজাতন্ত্র যে জনগণ মালিক, এই বোধটাও জনগণের মধ্যে হয়তো নাই। জনগণ হয়তো যদি এই বোধটা থাকতো, জনগণের মধ্যে নাই আমি বলবো না, আছে, তারা বিরক্ত হয়ে এক এক শাসককে এক এক সময় পরিবর্তন করে, কিন্তু পরিবর্তন করে আবার দেখে যে আবার পুরনো ভূত চলে আসছে। এই জন্য জনগণের মধ্যে চিন্তাটা অনেকটা এরকম, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। আচ্ছা, আমাদের অর্থনীতির পথ চলা দেখা যাচ্ছে অনেক সময় অনেক ধরনের পরিবর্তনের কারণে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে আমরা বিকল্প কোনো পথ চিন্তা করতে পারি না। আমি যদি আমাদের রিসেন্টলি যে মধ্যপ্রাচ্যের যে সংঘাতের কথা যদি আমরা তুলে ধরি, সেই সংঘাতে অনেক সময় তেলের দামটা বেড়ে গেছে, জ্বালানি খাতে অনেকটা দাম বৃদ্ধি পেয়েছে। আমরা একটা জায়গার উপর নির্ভরশীল, আমরা কেন আমাদের রিজার্ভের সমস্যা আছে এবং আমাদের পরবর্তীতে মানে সংকট মোকাবেলার জন্য মোটা দাগে সংকট মোকাবেলায় আমরা প্রস্তুত থাকতে পারি না। বাংলাদেশের এই দিকটা রয়েছে, আমরা একেবারেই প্রস্তুত থাকতে পারি না এবং তেলের ক্ষেত্রে আমরা বিকল্প কোনো পথ আমরা পাই না বা নেই না বিকল্প পথ। মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের জন্য আরএনজি খাতে অনেক বড় একটি মার্কেট, এটি আমরা স্বীকার করছি, কিন্তু আমাদের বিকল্প আরও কিছু নেই কেন? কিংবা শুধু রপ্তানিত আরএনজির উপর নির্ভরশীল কেন? আমরা আরও অন্য কিছু চিন্তা করতে পারছি না কেন? যেমন ধরেন এনার্জি সেক্টর, আপনি যেই ইস্যুটা তুললেন, এনার্জি সেক্টরে তো দুটো লবি, একটা হলো আমদানি লবি, তারা বলবে যে গ্যাস তোলার দরকার নেই, গ্যাস রেখে দাও মাটির তলে, আমরা আমেরিকার মতো এলএনজি, আমেরিকা যেমন তারা অনেক গ্যাস অনেক তেল রেখে বাইরে থেকে সব আমদানি করে চালিয়েছে, যখন ওদেরটা শেষ হবে তখন ও ব্যবহার করবে।
তো কেউ বলতে পারে যে আমাদের নীতি এটাই হওয়া উচিত, আমরা গ্যাস আমদানি করব, এখন এলএনজি গ্যাস আমদানি করব, নিজের গ্যাস এক্সপ্লোর করব না। এখন ওই রকম করতে পারতাম আমেরিকার মতো যদি আমাদের টাকা থাকতো আমদানি করার, তা আমাদের তো টাকা নাই। সুতরাং আমদানি লবিকে প্রশ্রয় দিলাম, এলএনজি টার্মিনাল করলাম, ওটা করলাম। তখন আমাদের জিওলজির প্রফেসর সাহেব বললেন যে আমাদের এখানে যা গ্যাস আছে সেটা যদি আমরা তুলতে পারতাম তাহলে বিদ্যুতের দাম কম হতো, এবং বিদ্যুতের দাম কম হলে আমাদের পণ্য প্রতিযোগিতা সক্ষম হতো, আমরা সেই প্রতিযোগিতা সক্ষম পণ্য দিয়ে বাইরের বাজার দখল করতে পারতাম, এবং সেখান থেকে যেই টাকা পেতাম সেই টাকা দিয়ে আমরা আবার দরকার হলে আমদানি করতে পারতাম। কিন্তু আমরা তো সেই মানে প্রকৃত এফিশিয়েন্ট পথ এবং ন্যাশনালিস্ট পথ সেটাতে গেলাম না। আর বিদেশিরাও তাতে খুশি যে ঠিক আছে আমাদের কাছ থেকে আমদানি করো, আমাদের জিনিস বিক্রি হবে। তো এরকম সব জায়গায় তাই হচ্ছে। গার্মেন্ট সেক্টরে যদি আপনি মানে বাড়ান আর কোনো দিকে যদি মনোযোগ না দেন, তাহলে তো ওই যে ব্যাক টু ব্যাক এলসি আছে, এবং সেখানে হয়তো নানা রকম কারসাজি করে বাইরে আপনি সেই টাকাটা পাঠিয়ে দিতে পারেন, এবং বাইরে পাঠিয়ে দিলে আপনার এখানে গার্মেন্ট সেক্টর থেকে যেই রপ্তানিটা হওয়ার কথা ছিল, যে আয়টা হওয়ার কথা ছিল, সেটা হবে না। ভ্যালু অ্যাডেডও আপনি কম রাখতে পারেন, ওদের কাছ থেকেই আমদানি করে সেখানে ভ্যালু অ্যাড করলেন, তার মানে ওদের কাছ থেকে যে টাকা নিলেন তার একটা অংশ ওদেরকেই আবার দিয়ে দিলেন। এইসব জটিল কারণে আমরা তো সবসময় বলেছিলাম যে কৃষি পণ্যের ক্ষেত্রে আমাদের ভ্যালু অ্যাডেড অনেক বেশি, ওগুলোকে প্রসেস করা হোক, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পকে গুরুত্ব দেওয়া হোক, এবং রপ্তানির ক্ষেত্রে নন ট্র্যাডিশনাল রপ্তানি সেগুলোতে গুরুত্ব দেওয়া হোক, এবং খালি গার্মেন্টসে গুরুত্ব দেওয়া না হোক। কিন্তু প্রশ্নটা সেটা না। প্রশ্নটা তো আপনি সবসময় সঠিক নীতি আমাদের ইকোনমিস্টরা বলেছে, সেই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে মোটা মোটা বই আছে, রেহমান সোবহানের সংস্কার কমিশন রিপোর্ট আছে, এই গভর্নমেন্টের 7,000 পৃষ্ঠার সংস্কার রিপোর্ট আছে। সুতরাং আমরা জানি না ব্যাপারটা তা নয়, ব্যাপারটা হচ্ছে এটার ইমপ্লিমেন্টেশন। আপনাকে ধন্যবাদ। আমরা আরো একটি ছোট বিরতি নিয়ে আসছি। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছে আরো একটি বিরতি, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। সুপ্রিয় দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভি নিয়মিত আয়োজন বিজনেস টাইমসে। আমরা আবার আলোচনায় ফিরবো। আমি আবারও কথা বলবো ডক্টর এম এম আকাশ আপনার সাথে। এই মুহূর্তে আপনার কাছে আমার যে প্রশ্ন সেটি হচ্ছে, বলা হয় যে শুল্ক যুদ্ধের প্রভাবে মূল্যস্ফীতি ও বৈদেশিক ঋণের চাপ বাড়তে পারে। বাংলাদেশের নীতি নির্ধারকরা কি মুদ্রানীতিতে নতুন কোনো কৌশল নিচ্ছে? এসব প্রতিকূলতা মোকাবেলায় কি মনে হয়? আপনি একটু আগে মুদ্রানীতির কথা বলছিলেন। আমি কাগজে আজকে দেখলাম 31-এ মানে এই মাসের 31 তারিখে নতুন মুদ্রানীতি প্রকাশিত হবে। সেই প্রকাশিত মুদ্রানীতির দুটো বৈশিষ্ট্য মানে অলরেডি কাগজে বলেছে যে এরকম দুটো বৈশিষ্ট্য থাকবে। একটা হলো সুদের হার বর্ধিত থাকবে, আরেকটা হলো সংকোচনমূলক মুদ্রানীতি থাকবে। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে যে এই মুদ্রানীতি কিন্তু মন্দাকে মোকাবেলা করতে পারবে না। দুটো নীতিই কিন্তু মন্দার পক্ষে। আপনি যদি সংকোচনমূলক নীতি নেন, তার মানে আপনি এক্সপেন্ডিচার কমাবেন, ইনকাম বাড়াবেন, সেভিংস বাড়াবেন, তার মানে অর্থনীতিতে এফেক্টিভ ডিমান্ড কমবে। তো এফেক্টিভ ডিমান্ড কমলে যদি মুদ্রাস্ফীতি কমে, তাহলে পরে জিনিসপত্রের দাম কমলেও মানে যেহেতু দাম কমে গেছে সেই জন্য বিনিয়োগ কমে যাবে পলিটিক্যাল কারণেও, এবং সেই কারণে জিনিসপত্রের উৎপাদন কমে যাবে। সুতরাং চাহিদাও কমে যাবে, উৎপাদনও কমে যাবে, হয়তো দাম নাও কমতে পারে। এই গেল একটা অনিশ্চয়তা, যে আপনি যে দাম কমানোর জন্য সংকোচনমূলক মুদ্রানীতি নিচ্ছেন কিন্তু দাম কমলো না। আরেকটা কারণেও দাম নাও কমতে পারে, সেটা আপনি বলেছেন যে যদি শুল্ক আরোপের খেলার মধ্যে আমরা পড়ে যাই, ওরা আমাদের পণ্যের উপর শুল্ক দিল, আমরা ওদের পণ্যের উপর শুল্ক দিলাম, তার আমরা তো দিব না। তবুও যদি আমাদের আমদানির খরচটা বেড়ে যায়, আমদানির খরচটা যদি বেড়ে যায়, তাহলে আমদানিকৃত কাঁচামালের দাম বেড়ে যাবে, পেট্রোলের দাম বেড়ে যাবে, তাহলে একটা কস্ট পুশ ইনফ্লেশন হবে। সুতরাং আমি ডিমান্ড কমিয়ে সেই ইনফ্লেশনকে মোকাবেলা করতে পারবো না। সুতরাং এই জায়গায় এমন হতে পারে যে সংকোচনমূলক মুদ্রানীতি নিয়েও মুদ্রাস্ফীতি
ঠিক মতো কমলো না। আচ্ছা, আরেকটা হলো সুদের হার। সুদের হার যদি বেশি রাখা হয় তাহলে আমি আগেই বলেছি যে বিনিয়োগকারীরা অনুৎসাহিত হবে, তারা ওটা ধার নিবে না, এবং এটা তো অলরেডি সবগুলো চেম্বার অফ কমার্স এই একই অভিযোগ করছে। তবে আমি মনে করি যে শুধু এটা কারণ না তাদের বিনিয়োগ না করার, অনিশ্চিত রাজনীতিও একটা কারণ। এই দুটো কারণে যদি বিনিয়োগ কম হয় তাহলে এমপ্লয়মেন্ট কম হবে, গ্রোথ কম হবে, মন্দা থাকবে। এই বিষয়টি আসছিলাম যে বাণিজ্য দ্বন্দ্ব শুল্ক বৃদ্ধির বৈশ্বিক প্রবৃদ্ধি কমিয়ে দিতে পারে, সেক্ষেত্রে বৈদেশিক বিনিয়োগ রেমিটেন্স কমে আসতে পারে বলে আপনি মনে করছেন কি? সেটা যদি অন্য দেশেও মন্দা আসে, অন্যান্য দেশেও যদি মন্দা হয় তাহলে তারা তো নিশ্চয়ই তাদের কাজকর্ম কমে যাবে। তাদের কাজকর্ম কমে গেলে আমাদের শ্রমিকের চাহিদা কমে যাবে। সুতরাং তখন একটা ওই দিক থেকেও রেমিটেন্স কমে আসতে পারে। এই ধরনের যে বিদেশি বিনিয়োগ এবং প্রবাসী আয়ের যে ধাক্কা, এটি সামলাতে আসলে আমরা কতটা প্রস্তুত? আমাদের তো মানে বেসিক্যালি এই সমস্ত জায়গায় আমাদের যেটা করা দরকার সেটা হলো একদম নিচের দিকে তো ধাক্কাটা যায়, উপরের দিকে তো তারা হয়তো অ্যাডজাস্ট করে বেঁচে থাকতে পারে, কিন্তু যারা বেকার হয়ে যায় বা যারা চালের দাম এত হয়ে গেছে যে দুই বেলা ভাত খাওয়ার জন্য যেই চালটা দরকার সেটাও পাচ্ছে না, হাংরি, ওই জায়গাগুলোতে আমাদের কিছু সামাজিক সুরক্ষা প্রোগ্রাম দেওয়ার কথা। তো আমি যেমন এবার বাজেটের শুরুতে যখন আমাদেরকে ডেকেছিল, আমাকেও ডেকেছিল, তখন ওই যে আমাদের যে অ্যাডভাইজার সালেউদ্দিন আহমেদ, তিনি বলছিলেন যে আমাদেরকে কিছু ফুটপ্রিন্ট রেখে যেতে হবে, তো ওরকম একটা ফুটপ্রিন্টেড প্রজেক্ট সাজেস্ট করেন। তখন আমি তাকে সাজেস্ট করেছিলাম যে গ্রামাঞ্চলে, এটা ভারতে এই প্রোগ্রামটা আছে মহাত্মা গান্ধীর নামে, বলেছে যে যে কোনো লোক যদি বেকার থাকে এবং না খাওয়া মতো অবস্থায় থাকে, রাষ্ট্রের দায়িত্ব তাকে এমন একটা কাজ দেওয়া যাতে সে একটা ন্যূনতম আয় করে খাদ্য সংগ্রহ করে বেঁচে থাকতে পারে। তা আমি বলেছিলাম এটা মির্জা আজিজ 111-এর সময় করেছিল, 100 দিনের এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম। আমরা বলছি ঠিক আছে, লিন সিজনে গ্রামাঞ্চলে এবং শহরেও যেখানে যারা একদম বেকার তাদেরকে 500 টাকা প্রতিদিন দরকার নেই, 300 টাকা হারে মজুরি দিয়ে ওই 300 দিনের জন্য এতে 8-10 হাজার কোটি টাকা লাগবে। এটা যদি রেখে দিত তাহলে এইসব ধাক্কা আসলে ওই কাজগুলো করলে এটাতে দুটো লাভ, একটা হলো যে ওরা বেঁচে থাকলো, আরেকটা হলো ওরা যেই কাজগুলো করলো, হয়তো ড্রেন পরিষ্কার থেকে শুরু করে রাস্তাঘাট কাজ করা, ছোটোখাটো অবকাঠামোমূলক কাজ করলো, সেটাতেও লাভ। এই কাজ, এটা তো ভারতের মানে সংবিধান অনুযায়ী গ্যারান্টিড। আপনি যদি কোনো গরিব লোক বলে গিয়ে আদালতে যে এই সিজনে আমার কাজ নাই এবং আমি না খেয়ে আছি, তখন গভর্নমেন্ট বাধ্য তাকে কাজ দিতে। একটা আধার কার্ড দিয়ে দিয়েছে, সেই অনুযায়ী হিসাবটাও থাকে। তো এটা তো সবই করা সম্ভব, জানেও সবাই, সাজেস্টও করে, ফুটপ্রিন্ট হিসাবে খুবই ভালো প্রোগ্রাম, কিন্তু উনি তো এটা করলেন না। এই যে ট্রাম্পের এই শুল্ক নীতি, নতুন করে যে শুল্ক আরোপ, এটি আসলে আমাদের দেশে বৈদেশিক বিনিয়োগের পরিবেশের ক্ষেত্রে কি সহায়তা করছে বলে মনে করছেন? অনেক এমনও তো হতে পারে, যেমন চীনের কথা যদি বলি, চীনের উপর শুল্ক আরোপ অনেক বেশি, চীন থেকে যদি এসে আমাদের দেশ থেকে যদি বিনিয়োগ করে সেখান থেকে কিছু বিনিয়োগ করতে চায়, সেক্ষেত্রে হয়তো তাদের এই শুল্ক নীতির আওতায় কি তারা কমে আসছে, কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি কিনা আমরা? এইখানেই তো মজাটা, মানে সব জায়গায় একটা ভালো দিক, খারাপ দিকের সঙ্গে একটা ভালো দিক থাকে। এবারের শুল্ক যুদ্ধের ভালো দিকটা হচ্ছে এটা, কারণ এটা তো হাতিতে হাতিতে যুদ্ধ হচ্ছে। এরকম একটা ইংরেজি প্রবাদ আছে যে হাতিতে 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 যুদ্ধ হলে নলখাগড়াদের সর্বনাশ হয়। আচ্ছা, হাতিতে হাতিতে প্রেম হলেও নলখাগড়াদের সর্বনাশ হয়। তা আমরা তো দুই সময়ই সর্বনাশ পড়ি, কিন্তু কখনো কখনো হাতির রণক্ষেত্র যদি অন্য জায়গায় চলে যায় এবং হাতি যদি কিছু কিছু ছিটে ফোঁটা এই চারিদিকে ছড়িয়ে দেয়, তখন তাদের কিছু উপকার হয়, সেই সম্ভাবনা আছে। সেই সম্ভাবনা আছে, কিন্তু বলা হয় আমাদের দেশে নিজস্ব যে শিল্প কারখানাগুলো টিকে থাকতে অনেকটা চ্যালেঞ্জের মুখে পড়ছে। সেই জায়গায় বাহিরের থেকে বিদেশি বিনিয়োগকারীরা এসে বিনিয়োগ করতে কিছুটা অস্বস্তি ফিল করছে। আমাদের নীতি নির্ধারণে কি কোনো পরিবর্তন আনা প্রয়োজন মনে করছেন কিনা? নতুন করে বৈদেশিক এই যে সুযোগটা গ্রহণের জন্য, বৈদেশিক বিনিয়োগের জন্য আমরা আসলে নতুন কোনো নীতি নির্ধারণ করতে পারি কিনা? না, প্রথমত তো হলো আপনি যেসব দেশকে আকর্ষণ করতে চান সেসব দেশের সঙ্গে আপনার সম্পর্ক স্থাপন করতে হবে, সেটা শুরু করেছে এই গভর্নমেন্ট।
অলরেডি চায়নাতে যাওয়া আসা, রাজনৈতিক দলগুলো যাওয়া আসা শুরু করেছে। সুতরাং এবং এটা অনেকটা একদিক দিয়ে খারাপ না যে আমেরিকাকে সিগন্যাল দেওয়া যে আমাদের উপর বেশি চাপ দিও না, দিলে আমরা চায়নার দিকে চলে যাব। সুতরাং স্ট্র্যাটেজি হিসেবে ঠিক আছে। আমি তো সবসময় বলেছি যে আমরা মুক্ত বাণিজ্যও বিশ্বাস করি না, সংরক্ষণ বাণিজ্যও বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি স্ট্র্যাটেজিক ট্রেডে। অর্থাৎ আমার জাতীয় স্বার্থের ভিত্তিতে আমি কোনো কোনো ক্ষেত্রে মুক্ত বাণিজ্য করব, আমার জাতীয় স্বার্থের জন্য কোনো কোনো ক্ষেত্রে সংরক্ষণ বাণিজ্য করব। সেই এবং আমার জাতীয় স্বার্থে কখনো কখনো আমি আমেরিকা থেকে আমদানি করব, আমেরিকায় রপ্তানি করব, কখনো কখনো চীন থেকে আমদানি করব, চীনে রপ্তানি করব। কিন্তু মুশকিলটা হচ্ছে এখন যে ট্রেড এগ্রিমেন্টটা হচ্ছে তাতে আপনার সেই স্বাধীনতা থাকছে না। ওরা বলেই দিচ্ছে যে চীন থেকে তুমি এই জিনিস আমদানি করতে পারবে না, আর ওরা বলেই দিচ্ছে দাম বেশি হলেও আমার কাছ থেকে আমদানি করতে হবে। এইখানটায় যদি আমরা রুখে না দাঁড়াই, এবং রুখে দাঁড়াতে গেলে অবশ্যই চীনের সাহায্য লাগবে আপনার, এবং সেখানে চীনের দিকে আপনার পক্ষপাতিত্ব দেখাতে হবে সাহস করে। কিন্তু এগুলো এতই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, এতই মৌলিক ব্যাপক সিদ্ধান্ত, যেগুলোর এফেক্ট মাত্র 1 বছরে থাকবে না, 3-4 বছর ধরে থাকবে। সুতরাং নির্বাচিত সরকার থাকলে তার পক্ষে এটা নেওয়া সহজ হতো। সর্বোপরি হচ্ছে আমাদের আসলে রাজনৈতিক পরিস্থিতির স্থিতিশীলতার প্রয়োজন সবচেয়ে বেশি। আর শেষ একটি প্রশ্ন, সেটা হচ্ছে আমরা আসলে এতক্ষণ শুধু চ্যালেঞ্জের কথাগুলো বলছিলাম, পাশাপাশি কিছু সুবিধার কথা, সম্ভাবনার কথাও আমরা জানতে পেরেছি শুল্ক নীতির উপর ভিত্তি করে। আমরা বিনিয়োগী বিষয়টি নিয়ে আরেকবার একটু কথা বলতে চাই। সেটি হচ্ছে এই শুল্ক নীতির উপর ভিত্তি করে কিন্তু বিনিয়োগের কিছু সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু প্রশ্নটি হচ্ছে আমাদের দেশের বিভিন্ন মিলস কারখানাগুলো বন্ধের পথে জ্বালানির পর্যাপ্ত ব্যবস্থার কারণে সেক্ষেত্রে বাহিরের বিনিয়োগকারীরা এসে অনেক স্ট্রাগল করতে পারে বা বিনিয়োগের যে ইয়েটা হারিয়ে ফেলতে পারি, চাহিদাটা। সেক্ষেত্রে আমরা আসলে কিভাবে, আমাদের তো আগে আসলে আমাদের নিজের পরিবেশটা টিকে রাখাটা আমাদের জন্য জরুরি। আমরা বাহির থেকে যে বিনিয়োগকারী নিয়ে আসার কথা চিন্তা করছি, আমরা দেখতে পেয়েছি কিছুদিন আগে একটি সামিট এসেছে, এটা আমাদের জন্য সম্ভাবনা একটি দুয়ার বলা যায়। কিন্তু তারপরও আমাদের আসলে এই বিষয়গুলো, ইন্টারনাল বিষয়গুলো আমরা কিভাবে ঠিক করতে পারি? বিনিয়োগ কেন করে বাইরের একটা লোক একটা দেশে বিনিয়োগ কেন করে? প্রথম ইন্টারেস্ট হলো যে এখানে যদি এক্সট্রাকটিভ ন্যাচারাল রিসোর্স থাকে, বিশাল তেল ভান্ডার আছে, বিশাল চায়ের প্ল্যান্টেশন করার মতো আছে, বিশাল কোনো খনি আছে, যেগুলো হলো আফ্রিকাতে অনেক লোক গিয়ে বিনিয়োগ করেছিল। তো এটা হলো কাঁচামালের জন্য বিনিয়োগ করে, কাঁচামাল সস্তা এই জন্য। আরেকটা কারণে বিনিয়োগ করে, সেটা হলো সস্তা শ্রম। এখন যে বিশ্ব যেই পর্যায়ে গেছে, বিনিয়োগকারীরা শুধু সস্তা শ্রম হলে করে না, তারা চায় দক্ষ সস্তা শ্রম, আর তারা চায় শুধু কাঁচামাল হলে করে না। এই বিষয়ে একটু কথা বলি। আমরা জানতে পেরেছি রিসেন্টলি হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা হচ্ছে জাপান এবং কোরিয়াতে ম্যান পাওয়ারের বিষয় নিয়ে কথা বলে এসেছেন, কিন্তু সেখানে জাপান থেকে কিন্তু কিছু শর্ত দেওয়া হয়েছে যে অবশ্যই প্রথম শর্তটা হচ্ছে দক্ষ হতে হবে, দক্ষ শ্রম ইয়ে দিতে হবে। আপনি যেটি বলছিলেন যে সস্তা শ্রম না, পাশাপাশি দক্ষতার একটা বিষয়। ওটা তো হলো যদি আমি ওখানে রপ্তানি করি, কিন্তু ইভেন ওরা যদি এখানে আসে তাহলেও তো তাদের কারখানা চালানোর জন্য দক্ষ শ্রম লাগবে, সেইটা চাইবে। তো এইগুলো তো লং টার্ম পলিসি। আমরা তো শিক্ষা ব্যবস্থা সেভাবে তৈরি করিনি, আমরা তো ইনফ্রাস্ট্রাকচার সেভাবে তৈরি করিনি যাতে আমাদের পণ্য ওদের দেশে যাওয়া, ওদের পণ্য আমাদের দেশে আসা। এমনকি ধরেন যে আমাদের গার্মেন্ট সেক্টরেও উচ্চ পর্যায়ের কোনো কোনো কাজের জন্য আমাদেরকে বাইরে থেকে ম্যানেজার ভাড়া করে আনতে হচ্ছে। তার মানে আমাদের অনেকগুলো জায়গায় ঘাটতি রয়েছে ডোমেস্টিক ফ্রন্টে, সেগুলো আমাদের পূরণ করা উচিত আগে। যদি করি তাহলে বাইরের লোক আসবে, আসবে না কেন? আরেকটা হলো আমাদের বড় অ্যাডভান্টেজ হলো আমাদের 18 কোটি লোকের একটা মার্কেট আছে। সুতরাং এখানে যদি বিনিয়োগ করে তাহলে এখানে বিক্রি করে, তাহলে ওদেরও লাভ আমাদেরও লাভ। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর এম এম আকাশ, আরো একবার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে উপস্থিত হওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজন এই পর্যন্তই ছিল। থাকবো পরবর্তী পর্বে নতুন কোনো বিষয় এবং আলোচনা নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।